আমাদের খোকনস ফিল্ম চ্যানেলের সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। জানালার কাছে বসে আছে তাহানা। মন যেন ভালো নেই, অথচ অন্য সময় এই বৃষ্টি হলে তাহানা মনের আনন্দে ভিজত। আজ যেন আকাশটাও তার সঙ্গে পাল্লা দিয়ে কাঁদছে, থামার নামই নেই। সে মনে মনে বলতে লাগলো, আকাশের কি মন খুব খারাপ আমার মতো? সে কি আমার মতো অনেক কষ্ট পেয়ে কান্না করছে? পরের দিন সকালে, আজ সকালে তাহানা একটু বাইরে গিয়েছিল, তাই কাকিমা তাকে অনেক কথা শুনিয়েছে। আর তার কাকাতো বোনটাও শুনিয়েছে। সে কিন্তু তানার থেকে অনেক ছোট, তবু কথা শোনালো। ওই যে বলে না, বড়রা যা করবে বাচ্চাটা তাই শিখবে, এখানেও ঠিক তাই। আর কাকাতো বোনের নাম পিঙ্কি, সে নবম শ্রেণীতে পড়ে আর তানা পড়ে দশম শ্রেণীতে। তানা যখন নবম শ্রেণীতে পড়ে তখন ওর মা মারা যায়। মারা যায় বলা ভুল হবে, তার বাবার অত্যাচার সহ্য করতে না পেরে সে মারা গেছে। তার কিছুদিন পর তানার বাবা মারা যায়। স্ত্রীকে কথা শোনালেও তানার মাকে তিনি মনে প্রাণে ভালোবাসতেন। ওর বাবা অঞ্জন রায় মারা যায়, আর মারা যাওয়ার সময় সম্পত্তির উইল করেন যে তানা যখন রাশেদ বছর পূর্ণ হলে সব সম্পত্তি ওর নামে হয়ে যাবে। মূলত ওর সম্পত্তির কারণেই তানাকে আশ্রয় দিয়েছে ওর কাকিমা। ওর বাড়িতেই থাকে, তার উপর ওকেই কথা শোনায়। যতদিন ওর দাদু বেঁচে ছিল ততদিন তানাকে কোনো রকম সামলে রাখতেন, কিন্তু গত বছর এই ভদ্রলোক মারা যান। তখন থেকেই ওর উপর অত্যাচার শুরু হয়। তানা সব মুখ বুজে সহ্য করে। আজ তানাকে ওর কাকিমা রান্না সেরে চিলেকোঠার ঘরটা পরিষ্কার করতে বলেন, কিন্তু ওর স্কুলের রেজিস্ট্রেশনের ব্যাপারে কিছু জানার জন্য মিনারের কাছে গিয়েছিল। ফিরতে একটু দেরি হওয়ার কারণেই তাকে অনেক কথা শুনতে হয়। ভাগ্যিস আজ পাপ্পু বাড়িতে ছিল না, নাহলে নির্ঘাত তাকে মার খেতে হতো। পাপ্পু তানার কাকাতো ভাই, এই বাড়িতে পাপ্পুই একমাত্র ওকে সম্মান দেয় আর ভালোবাসে। সেদিন বিকেলে হঠাৎ চেল্লানোর আওয়াজ এসে পিছন ফিরে তাকাতেই অবাক, আশু এসেছে। তানা কিছুটা ভয় পায় আশুকে, কারণ আশু খুব একটা ভালো ছেলে না। তবু ওর কাকিমা জোর করে আশুর সঙ্গে তানার বিয়ে ঠিক করেছে। কথায় আছে, বিয়ে হলে 4% সম্পত্তি আশুকে দেবেন। তাহানার কাকিমা আখিরাই চাই এই বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাক, না হলে তার শান্তি নেই। আশু বলল, কিরে কখন থেকে ডাকছি শুনতে পাস না? যা আমার জন্য নাস্তা আন। তাহানা রান্নাঘরে দাঁড়িয়ে ভাবছে, সে কি মুক্তি পাবে না এই নরক যন্ত্রণা থেকে? তার কি জীবনেও স্বাধীনতা পাবে না সে? কোনোভাবে একবার এখান থেকে বেরোতে পারলে সে মুক্ত। 2 দিন পর তার স্কুলে টেস্ট পরীক্ষা, আর বাড়িতে তার বিয়ের কথা হচ্ছে। মূলত আশুই প্রেশার দিচ্ছে, কারণ আশু তাহানাকে খুব একটা বিশ্বাস করে না। কারণ আশু জানে তাহানা সুযোগ পেলেই পালাতে পারে, তাই তার এত আয়োজন করে তাহানাকে বিদায় করতে চায়। আর তাহানা একবার পালালে সম্পত্তির কানাকড়িও পাবে না তারা। অনেক অনুরোধ করে কাকাকে সে বলেছে পরীক্ষার কয়দিন যেন তাকে সময় দেওয়া হয়। কাকাও নিজের একমাত্র ভাতিজার কথা না শুনে থাকতে পারেননি, তাই জন্য দুপুরের খাবার বন্ধ করে দিয়েছে আখিরাই। আর প্রচণ্ড ক্ষেপে আছে নয়ন রায়ের ওপর। অয়ন রায় হলেন তানার কাকা। শেষ পরীক্ষার দিন, আজ তাহানার বিয়ে। পরীক্ষা দিয়ে বাড়ি আসতে না আসতে শুনতে পায় তার নাকি বিয়ে। এটা শোনা মাত্র সে মনে মনে আওড়ালো, যার বিয়ে তার হোশ নেই আর পাড়াপড়শির ঘুম নেই, আজ তাকে কোনো মতে পালাতে হবে। মূলত পরীক্ষার জন্য সে এই নিয়ে ভাবেনি, কিন্তু সে ভাবতেই পারেনি যে আজকেই এরা তাকে নরকে পাঠানোর সিদ্ধান্ত নেবে। রাতে বর কনেকে দেখতে চায়। সে নাকি কতক্ষণ তার বউটাকে দেখে না। পাশ থেকে পিঙ্কি ওর বান্ধবীরা বলল, এখনো তো বউ হয়নি, এখনই এই অবস্থা, না জানি বিয়ের পর কি করে। কিন্তু আশু মনে মনে ভাবছে অন্য কথা। সে হঠাৎ করে আখিরাইকে ডেকে বললেন, তানহার কোনো শব্দ নেই, দেখ তো কোনো গন্ডগোল হলো নাকি? কারণ কিছুক্ষণ আগে তানাকে ওর কাকি মেরেছে, সে তৈরি হচ্ছিল না বলে। আখিরাই ঘর থেকে বেরোনোর অনেক পরে সে কান্নাকাটি করছিল, কিন্তু এবার সব যেন নিস্তব্ধ। আখিরাই বললেন, তুমি বাবু বেশি চিন্তা করো। কোথায় যাবে? সারা বাড়িতে লোক ভর্তি, আরও পালাবে। আখিরায়ের চোখ ফাঁকি দেওয়া অত সহজ নয়। কিছুক্ষণ পর কনেকে দেখতে চায় আশুর দিদি। সে অনেক দূর থেকে এসেছে, তাই একবার এক পলক দেখতে চাই। 15 মিনিট ধরে দরজা ধাক্কাচ্ছে আখিরাই, কিন্তু দরজা খোলা তো দূরের কথা, আওয়াজও দিচ্ছে না ভিতর থেকে। আখিরাই কিছুটা ভয় পান, কারণ সে তো জানে সে যা ভাবছে এমন কিছু হলে আশু তাকে খুন করবে। চেয়ারে বসে আছে আশু, রাগের মাথা ফেটে যাচ্ছে।
মনে হচ্ছে আখিরাকে মেরে পুঁতে দিতে। আশু বলল, খুব তো বললেন আমার চোখ ফাঁকি দেওয়া এত সহজ নয়, তাহলে এখন কি হলো? কোথায় তানহা? ট্রেনে বসে আছে তাহানা, দৃষ্টি তার সামনের ব্যক্তির দিকে, কারণ সেই ব্যক্তিটা তাকে বাঁচিয়েছে। তাহানা ব্যক্তিটাকে অনেকক্ষণ যাবৎ দেখে যাচ্ছে। ব্যক্তিটি বললেন, দেখার কি হলো? আমি কি এলিয়েন যে আহামকের মতো দেখছেন? ব্যক্তিটি বলল, আচ্ছা, আপনি দৌড়ে কোথায় যাচ্ছিলেন? গত 1 ঘন্টা থেকে একই প্রশ্ন করে আসছে তানভীর। তাহানা কোনো জবাব দিচ্ছে না। তানভীর বলল, তুমি তো বোবা নাও, কারণ তখন বাঁচাও বাঁচাও বলছিলে। তাহানা ভাবছে আশুর দিদির ঘন্টা আগের কথা। সবাই জোর করে সাজানোর পর মনে হচ্ছে যেন সে মৃত, কোনো দাম নেই তার। গায়ে তার মহিলা, ভারী সোনা, তাই শরীর যেন দুর্বল আর অস্বস্তি লাগছে। হঠাৎ পিঙ্কি আসলো আর বলল, ফল খাচ্ছি, খাবি? তোর জামাই পাঠালো, খা। তানা রাগ হচ্ছে, সে ভাবছে তার সাথেই কেন এমন হয়, কিন্তু তার ভাবনার মাঝে হঠাৎ খেয়াল করলো পিঙ্কির পিঠে একটা ব্যাগ। সেটা তাহানার সামনে রেখে পিঙ্কি বলল, এতে 3 লাখ টাকা আছে, আর তোর গয়নাগুলো বেচলে আরও টাকা পাবি। এবার পিছনের দরজা খুলে বাগানে দেখবি আমার বন্ধু রাশেদ আছে, ও তোকে বাসে তুলে দেবে। চলে যাস কোথাও, আর হ্যাঁ, পৌঁছেই ফোন করবি। হঠাৎ এই বোনটাকে তার আপন বলে মনে হচ্ছে, যেন এতদিনের কষ্ট একেবারে শেষ হয়ে গেছে। পিঙ্কিকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমার জন্য যা করলেই আমি কোনো দিন ভুলবো না। পিঙ্কি বলল, যা তো, রাশেদ দাঁড়িয়ে আছে, বেশি দেরি হলে মা চলে আসবে, ভালো হবে তখন। টানা বেরিয়ে গেল। আর পিঙ্কি বলল, তোকে দেখতে পারতাম না, কারণ তুই আমার চেয়েও বেশি সুন্দর, আর তুই কখনো কোনো দিন নিজের জন্য প্রতিবাদ করিস না। আমার রাগ লাগতো তোর উপর, তাই তো কথা শোনাতাম। যা, অনেক ভালো থাক। বসে আছে টানা একদম কর্নারের সিটে। তাই দিকে এক মহিলা তাকিয়ে আছে আধা ঘন্টা যাবৎ, যেন সে অন্য গ্রহের প্রাণী। তাহানা এবার বলল, আন্টি কিছু বলবেন? মহিলা বললেন, বিয়ের আসর থেকে পালাচ্ছ নাকি? তুমি তো ভারী মিষ্টি মেয়ে, তো পালাচ্ছ কি প্রেমিকের জন্য? তা কোথায় নামবে? তাহানা বলল, আমি কলকাতা যাব। মহিলা বললেন, হ্যাঁ, কলকাতা তো যাবে, কিন্তু বাস থেকে নামবে কোথায় সেটা তো বলবে। তাহানা বলল, বাস থেকে হাওড়া নামবো। মহিলার গতি খুব একটা ভালো না, কেমন করে যেন তাকাচ্ছেন। আর বাসে আশুর দিদি একজন মহিলা, আর বাকিরা সবাই ছেলে। মূলত এরা ফুল ফ্যামিলি কোথায় যাচ্ছে, সবাই চেনা পরিচিত। আর এই মহিলা মনে হয় নানি দাদি হবে, কিন্তু মহিলার বাজ পাখির মতো নজর, খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে ব্যস্ত সে। বাস থেকে একটু আগে নামলো তাহানা। জায়গাটা অনেক নির্জন। তার মনে হচ্ছে সে ভুল জায়গাতে নেমেছে, কারণ বাসে ওঠার সময় রাশেদ তাকে বলেছিল, অনেক লোকজন থাকবে, একদম ভয় পাবে না, কিন্তু জায়গাটা অতিমাত্রায় নির্জন। তাই তানা একটু ভয় পাচ্ছে। কিছু দূর যেতেই একজন লোক বলল, কি সুন্দরী, কোথায় যাও? যাবে নাকি? তাহানা একটু ঘাবড়ে গেল আর একটা ল্যাম্প পোস্টের নিচে দাঁড়ালো। তখন একটা গাড়ি তার সামনে দাঁড়ালো এবং তারা তানাকে খুব বাজে প্রস্তাব দিল। সেই মুহূর্তে তানার মনে হচ্ছিল মরে যেতে, কারণ আশু যতই খারাপ হোক না কেন কখনো এত বাজে প্রস্তাব দেয়নি। রাগে দুঃখে সে এক প্রকার দৌড় দিল এবং পায়ের হিলের সঙ্গে শাড়ি বেঁধে পড়ে যাচ্ছিল ব্রিজে। তানা ভাবলো সে হয়তো এই দুনিয়াতেই আর নেই, কিন্তু তার ধারণা ভুল প্রমাণ হলো। সে অনুভব করলো একজন পুরুষালী হাত তাকে শক্ত করে ধরেছে। সেও আপ্রাণ চেষ্টা করলো বাঁচার, আর বাঁচাও বাঁচাও চিৎকার করতে লাগলো। কোনো মতের উপরে এসে তানা হাঁপাতে লাগলো। সেই অপরিচিত ব্যক্তি তাকে জিজ্ঞাসা করলো, আরে আপনি কি পাগল? এভাবে কেউ ঝাঁপ দেয়? যদি কিছু হয়ে যেত? ব্যক্তিটি অনেক সুদর্শন। ব্যক্তিটির নাম তানভীর। তানভীর বলল, তুমি বিয়ের আসর থেকে পালিয়েছ? যখন পালিয়ে এসেছো তাহলে ঝাঁপ দিয়েছিলে কেন? প্রেমিক কি ধোকা দিয়েছে? তুই মারা গেলে কি সব সমস্যা মিটে যাবে? তোমার বাবা মায়ের কোল খালি হবে, বুঝেছ? আর কারোর কিছু যায় আসবে না। তানাত অবাক। কি বলে এই ছেলেরে? বাবারে বাবা, এত প্রশ্ন! আরে তাকে তো সুযোগ দেবে কিছু বলার, সে নিজেই বক বক করে যাচ্ছে। জ্বালাতন। তাই রাগে আর কিছু বলল না তানা। তানভীরের এবার বিরক্ত লাগছে, কারণ সে তো নিজেই বকে যাচ্ছে, কিন্তু মেয়েটি একটা কথাও বলছে না। তাহলে মেয়েটি কি কথা বলতে পারে না? কিন্তু না, এমন তো না। মেয়েটি বাঁচার কথা বলছিল, তখন তাহলে
কোনো উত্তর না পেয়ে তানভীর হাঁটা দিল, কারণ সে আর কিছুক্ষণ থাকলে হাত উঠে যাবে হয়তো। তাই তানভীর চটপট কেটে পড়ল। তানা কি করবে ভেবে না পেয়ে দৌড় দিল তানভীরের পিছনে। স্টেশনে বসে তানভীর তার রাগ কমানোর জন্য সিগারেট ধরালো, আর তাকে দূর থেকে তানা দেখছে। কি করে ছেলেটা? কিছুক্ষণ পর দেখলো একটা ট্রেনের ভিতর যাচ্ছে ছেলেটি। সে আর দেরি না করে সেই কম্পার্টমেন্টের ভিতরে ঢুকে গেল। যেয়ে দেখলো কম্পার্টমেন্টের ভিতরে কেউ নেই। প্রথমে সে একটু ঘাবড়ে গেল যে অন্য কোনো কম্পার্টমেন্টের ভিতরে ঢুকে গেল নাকি, বেরিয়ে যাবে। ঠিক তখনই দেখতে পেল তানভীরের ব্যাগটা। তানা একটা স্বস্তির নিঃশ্বাস নিল এবং বসলো। ওয়াশরুম থেকে এসে তানাকে দেখে একটু অবাক হলো তানভীর। জিজ্ঞাসা করলো, তুমি এখানে কেন? তানা কিছু বলল না, শুধু দেখে যাচ্ছে। তানা অনেকবার জিজ্ঞাসা করলো যে তুমি কেন দৌড়াচ্ছিলে? কিন্তু কোনো উত্তর পেল না তানভীর। মেঘের গর্জনে তার ধ্যান ভাঙলো তানার। তানভীর তাকে আবারও জিজ্ঞাসা করলো কেন সে দৌড়াচ্ছিল আর কেন সে ঝাঁপ দিচ্ছিল। তানভীর বলল, তুমি কি এই কম্পার্টমেন্টের? তাহানা বলল, হ্যাঁ, কারণ তাহানা বেশি কিছু প্রকাশ করতে চাচ্ছে না। তার সমস্যাটা পারিবারিক, তাই প্রকাশ করে না। টিটির টিকিট চেক করতে আসলে হঠাৎ তানা তানভীরের পাশে হাত জড়িয়ে ধরলো। তানভীর যেন সপ্তম আকাশের চূড়ায় পৌঁছে গেল। টিটির টিকিট চাইতে তানভীর তার টিকিট বের করে দিল। টিটি বলল, ভাই তুমি কি খাবার খেতে এসেছো যে একটাতেই ভাগ করে নেবে ভাবছো? এটা ট্রেন, এখানে টিকিট ভাগ করা হয় না। প্রত্যেকেই টিকিট কাটতে হয়। তানভীর প্রথম না বুঝলে পরে বুঝলো, তাই বলল, আজব, ওনার টিকিট আমি কেন দেব? আর তাহানাকে বলল, তুমি আমার হাত জড়িয়ে বসে আছো কেন? তাহানা বলল, জান তুমি এখনো রেগে আছো? বললাম তো আর হবে না। তানভীর এবার ভেবে পাচ্ছে না যে এই মেয়ে কি করতে চাইছে, কিন্তু তার মতিগতি যে ভালো নেই তা বুঝলো। টিটি এবার বলল, দেখো বাপু, তোমাদের ঝগড়াঝাটি পরে দেখিও, এখন টিকিট দাও, না হয়তো ফাইন ধরবো। বেশি কথা বলা ঠিক হবে না। তাই আর কথা বাড়ালো না। টিটিকে বলল, কত দিতে হবে? টিটি ভদ্রলোকের মতন বলল, 1500 টাকা। টিটি যেতে তানভীর রেগে তানার দিকে তাকাতেই তাহানা উঠে গেল পাশ থেকে। তানভীর এবার বলল, তোমাকে বাঁচানোই আমার ভুল হয়েছে। এবার তুমি যদি না বলো সত্যিটা, আমি টিটিকে ডেকে সব বলবো, ডাকবো। তানা এবার বলল, না প্লিজ কিছু বলবেন না, আমি আপনাকে সব বলছি। তারপর তানা সব খুলে বলল। সব শুনে তানভীর বলল, আমি সরি, না বুঝে অনেক কিছু বলেছি। তো তুমি এখন কোথায় যাবে? তাহানা বলল, জানি না। তানভীর কোনো রকম চিন্তা করে বলল, তুমি হোস্টেলে থাকতে পারবে? তানা বলল, হ্যাঁ আমি পারবো থাকতে। আচ্ছা, আপনার নাম কি? তাহনা রায়। তাহানা বলল, আপনার নাম কি? তানভীর আহমেদ। ট্রেন থামলো এবং তারা ট্রেন থেকে নেমে পড়ল। তারা রওনা হলো লেডিস হোস্টেলের উদ্দেশ্যে। তাহানা যেহেতু নতুন, সেই কারণে সে কিছু চেনে না, তাই সে তানভীরকে ফলো করলো। কিছুক্ষণ পর একটা হোস্টেলে এসে থামলো তারা। তানা দেখলো হোস্টেলটা খুব বড়, মনে হয় অনেকেই থাকে। তারা ভিতরে গিয়ে ম্যানেজারের সাথে কথা বলে একটা রুমের দিকে এগোলো, আর তানভীর তাকে বিদায় দিয়ে বেরিয়ে এলো। তাহানাকে ম্যানেজার রুম দেখিয়ে দিল এবং 800 জন রুমমেটের সঙ্গে পরিচয় করিয়ে দিল, এবং তারপর সে তার কাজে চলে গেল। হঠাৎ একটা মেয়ে তার হাতের থেকে আংটিটা খুলে বলল, বাহ, বেশ তো, আংটিটা এটা আমার। আর একজন বলল, গলার সীতাহারটা খুব সুন্দর, এটা আমি নিব। তাহানা বলল, এগুলো আমার, কেউ হাত দেবে না। বলে ওই মেয়েটার কাছ থেকে আংটিটা নিয়ে বেরিয়ে গেল। আর বারান্দায় ম্যানেজারকে দেখে বলল, আমার টাকা দিন। ম্যানেজার বলল, কেন? তাহানা বলল, আমি থাকবো না বলেই দেখলো তার দেয়া টাকাটা ম্যানেজারের বুক পকেটে আছে। তাহানা সেটা হাত বাড়িয়ে নিয়ে দৌড় দিল। তানভীর কিছুটা যেতে কিছু শুনতে পেয়ে পিছনে ফিরে দেখলো তাহানা তাকে ডাকছে। মিস্টার তানভীর দাঁড়ান। তানভীর দাঁড়ালো, আর তাহানা হাঁপাতে হাঁপাতে তানভীরের সামনে এসে দাঁড়ায়। তানভীর বলল, কি হলো, তুমি বাইরে কেন? তাহানা বলল, আমি আপনার সাথে যাব, ওখানে কেউ ভালো না। তানভীর বলল, কেন? তাহানা বলল, ওরা আমার আংটি সীতাহার নিয়ে নিচ্ছিল। দিলে কি হতো? তারা তো কয়দিন পর তোমার ফ্রেন্ড হবে, তাহলে সমস্যা কি? তাহানা বলল, আমার জিনিস আমি কেন দেব? তানভীর বলল, তুমি তো ভারী হিংসুটে, দিলে কি হতো? তাহানা বলল, 880 লাখ টাকার জিনিস আমি কেন দেবে? তানভীর এবার অবাক হলো, বলল,
এগুলো সব কি গোল্ড? আমি তো ভেবেছিলাম ইমিটেশন। তানা বলল, আমি কি আপনাকে বলেছি যে এগুলো ইমিটেশন? তানভীর বলল, আমি ভাবলাম আর কি। তাহানা বলল, আপনাকে ভাবতে বলেছি, ভাবলেন কেন? তানভীর বলল, ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। তাহানা বলল, আমি এই শহরে নতুন, আর আপনি আমাকে এখানে একা রেখে চলে যাবেন? পারছেন নাকি আপনি? তানভীর কিচ্ছু ভেবে বিরক্ত নিয়ে বলল, চলো। একটা আঁখি 7 তলা ভবনের সামনে থামলো তারা। ভিতরে যে কলিং বেল বাজালো তানভীর। একটা মেয়ে দরজা খুলে দিল। মেয়েটি অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, ভাইয়া আপনি বিয়া করছেন? বলেই চিল্লিয়ে বলল, আম্মা দেখেন ভাইয়া বিয়া করছে। একবার তো বলবি তো, আমি সবকিছু সাজিয়ে রাখতাম। এসো মা, ভিতরে এসো। মা তুমি থামো, আর কি বলছো? ও কেন আমার বউ হবে? তানভীরের কথায় তার মা অনিকা বললেন, কি বলছিস? বিয়ে করে এনে ঢং করছিস? তবে বৌমা আমার খুব পছন্দ হয়েছে। ভয় পাস না, কিছু বলবো না। সেই কবে থেকে বলছি একটা বিয়ে করে আমার একটা সঙ্গী এনে দে, কিন্তু তুই আজকে আমার ইচ্ছা পূরণ করেছিস। ভালো থাক বাবা। তানা তো অবাক, কারণ কি বলে এই মহিলা? কিন্তু সে কি বলবে? সত্যিটা জানলে উনি যদি না থাকতে দেয় তখন কি করবে তাহানা? তানভীর এবার বিরক্তি নিয়ে বলল, মা উনি একটা বিপদে পড়েছেন, তাই ওনাকে আমি এনেছি। ভিতরে ঢুকতে দাও, সব খুলে বলছি। সোফায় বসে আছেন অনিকা কবির, আর তার সামনে বসে আছে তানভীর এবং তাহানা। অনিকা কবির কিছু একটা চিন্তা করে বললেন, তুমি এই বাড়িতে থাকতে পারবে একটা শর্তে। তাহানা বলল, কি শর্ত? অনিকা কবির বললেন, পরে বলবো, কিন্তু যা বলবো মানতে হবে, না করা যাবে না। তাহানা ভাবল, কি বলতে পারেন মহিলা? তুমি আমাকে বড় মা বলে ডেকো। কাজের মেয়েটাকে বলল, এই নাবিলা, ওকে উপরে কর্নার রুমটাতে নিয়ে যা। অনিকা কবির বললেন, নিশ্চয়ই সারাদিন কিছু খাওয়া হয়নি। তুমি ফ্রেশ হয়ে নিচে এসো, আমরা ডিনার করব। তানভীরকে অনিকা কবির বললেন, তুমিও ফ্রেশ হয়ে নিচে এসো। আশু আর আখিরায় চিরুনি তল্লাশি চালাচ্ছে, কিন্তু কোনোভাবেই তানাকে খুঁজে পাচ্ছে না। আশু অনেক বিশ্রীভাবে গালিগালাজ করছে, আখিরায় অনেক ভয় পাচ্ছে। সে ভাবছে তাকেই না তুলে আছাড় মারে। আশুর দিদি দিন কেটে গেল এই বাড়িতে। তাহানার এই 4 দিনে যতবারই তানভীরের সাথে দেখা হয়েছে ততবারই চোখে পড়তেই লজ্জায় চোখ নামিয়ে নিয়েছে তাহানা। এই বাড়িতে তাহানার প্রধান কাজ হলো প্রতিদিন সকালে কফি নিয়ে তানভীরকে দেয়া। মূলত এই কাজটি অনিকা কবির নিজেই বলেছেন, কারণ সে চায় এই মিষ্টি মেয়েটা তার বৌমা হোক। সকালে কফি হাতে গুটি গুটি পায়ে তানভীর রুমে গিয়ে দেখলো তানভীর রুমে নেই। একটু এগোতেই দেখলো বারান্দায় পুশ-আপ দিচ্ছে তানভীর। তার এই আকর্ষণীয় বডি দেখে কয়েকটা হার্ট মিস করলো তানহা। সে যেন একটা ঘরের মধ্যে চলে গেল, আর এগিয়ে যেয়ে তার পিঠে হাত দিয়ে মুচকি আসলো তানভীর, কিন্তু সামনে বলল, পছন্দ হয়েছে আমার বডি? তাহলে জড়িয়ে ধরতে পারে তো। তানভীর এই লাগামহীন কথা শুনে তাহানা নিজের মধ্যে ফিরে এলো আর লজ্জা পেয়ে দৌড়ে পালালো। তানাকে দৌড়াতে দেখে নাবিলা বলল, আম্মা তাহানা আপা এমন দৌড় দিল কেন? অনিকা কবির কিছু একটা ভেবে বলল, তুই বুঝবি না, কাজ কর। তানা এক ধরে ঘরে এসে হাঁপাতে লাগলো, মনে মনে কয়েকটা বকা দিল আর বলল, এতটা লাগামহীন কেন লোকটা? কেটে গেল একটা মাস। এই 1 মাসে তাহানা আর তানভীরের খুনসুটি করেই চলে গেল। তারা একে অপরকে না বললে ও তারা জানে যে একে একজন আর একজনকে ছাড়া অচল। আর তাদের এই ভালোবাসার কথা জানেন অনিকা কবির, কিন্তু তিনি চান তার নিজেরা তাদের এই ভালোবাসার কথা মুখে বলুক, তারপর তিনি বিয়ের কথা বলবেন। কিন্তু সে মাঝে মাঝে মনে করেন তার আর ইচ্ছা পূরণ হবে না, কারণ তানহা আর তানভীর কেউ কাউকে কিছু বলছে না। কিন্তু তিনি দেখতে চান এরা কি করে। সন্ধ্যায় অনিকা কবির তানভীর, তানহা, নাবিলা শপিং করতে গেল। মূলত তানার জন্যই তারা গেল শপিং করতে। বাড়িতে নাবিলা বোর ফিল করতে পারে, তাই অনিকা কবির তাকে সঙ্গে আনলো। হঠাৎ একটা দোকানে তানভীরের চোখ আটকে গেল। তার ছোটবেলার বান্ধবী যারা, সে বলল, তোমরা কেনাকাটা করো, আমি আসছি। বলে সেখান থেকে এসে পিছন থেকে যারা চোখ ধরল। কোনো পুরুষের হাতের ছোঁয়া পেয়ে একটু অবাক হলো যারা। আকস্মিক ঘটনায় সে চোখ থেকে হাত সরিয়ে দেখলো তার ছোটবেলার বন্ধু তানভীর। যারা অবাক হয়ে বলল, তানভীর তুই কেমন আছিস? বলে জড়িয়ে ধরলো।
তানভীর তাকে ছাড়িয়ে বলল, তুই দেশে ফিরে একবারও আমাকে ফোন দিলি না, এখন তো ভুলে যাবি। আমাকে কি মনে রাখার দরকার আছে তোর? যারা বলল, নাটক কম কর, আজ বিকেলেই এসেছি আর এখান থেকেই বেরিয়ে তোর বাড়িতেই আসলাম। বলেই জিজ্ঞাসা করলো, আন্টি কেমন আছে? তানভীর বলল, ভালো মা, এখানেই আছে। যারা বলল, আন্টি এখানে? কুলুম পরে চল, দেখা করে আসি। তানভীর বলল, চলো। কিন্তু দূর থেকে তাদের এই দৃশ্য যে দেখছিল দুটি চোখ, আর তার ছোট্ট মনে জমা হলো অভিমানের পাহাড়। সে ভাবলো হয়তো তানভীর এই মানুষটাকে ভালোবাসে, তাই সে আরো কষ্ট পেল। অনিকা কবর যারাকে দেখে বলল, ভুলে গেছিস আন্টিকে? একটাবার তো খোঁজ করিসনি আমার। যারা বলল, তুমি তো আমার সুইটার, তোমাকে কি করে ভুলি বলো তো? টুকটাক কথা বলে তারা আবার শপিং শুরু করলো, কিন্তু তানহার কিছু নিল না। অনিকা কবির বললেন, সবে তো কয়টা জিনিস নিলি, এতেই হয়ে গেল? তানা বলল, বড় মা আমার আর কিছু লাগবে না, তোমরা নাও। কিন্তু অনিকা কবির তানার জন্য নিজে কিছু পছন্দ করলো এবং সেগুলো নিয়ে নিল। অনিকা কবির ডিনারের জন্য তানাকে ডাকতে তানা বলল তার খিদে পায়নি, তাই সে খাবে না। অনিকা কবির বললেন, কি হলো বলতো মেয়েটার? শপিং মল থেকেই দেখছি ওর মনটা খারাপ। তানভীর বিষয়টি খেয়াল করলো, কিন্তু কিছু বলল না। নাবিলাকে বলল, নাবিলা একটা প্লেটে খাবার দাও, আমি দেখছি। তানভীরের কথা মতো নাবিলা একটা প্লেটে খাবার বেড়ে দিল, আর তানভীর সেটা নিয়ে উপরে চলে গেল। গত 15 মিনিট দাঁড়িয়ে ডাকছে তানাকে তানভীর। এবার তার মেজাজটা খুব খারাপ হচ্ছে, তাই সে খাবার প্লেট ছুঁড়ে ফেলে দিয়ে নিজের রুম থেকে ডুপ্লিকেট চাবি এনে দরজা খুলে দেখলো তানা ঘুমিয়ে গেছে। তানভীর তার পাশে বসে কপালে একটা চুমু এঁকে দিল, আর দেখলো অভিমানীটা অভিমান করে ঘুমিয়ে গেছে। তানভীর রুমের দরজা লাগিয়ে চলে গেল নিজের রুমে, আর বলতে লাগলো, আজ তুমি যারাকে আমার সঙ্গে দেখে মানতে পারোনি, বড্ড অভিমান হয়েছে। আমি দেখতে চাই তুমি আমাকে কতটা ভালোবাসো, আর তুমি কতটা পজিটিভ আমাকে নিয়ে। সকালের সোনালি রোদের আলো সারা ঘরকে আলোকিত করেছে, আর সেই আলো যেন খেলা করছে তানহার সঙ্গে। সোনালি রোদ মুখে এসে পড়তেই ঘুম ভাঙল তানহার। কালকে রাতে না খাওয়ার জন্য প্লেটে ইঁদুর দৌড়াচ্ছে, তাই সে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে নেমে আসছিল। কিন্তু সিঁড়িতেই তার পা দুটি থমকে গেল, কারণ নিচে বসে আছে যারা আর তানভীর গল্প করছে কম, যারা যেন হাসতে হাসতে তানভীর উপর পড়ে যাচ্ছে, আর একটু হলেই যেন তানভীরের ভিতরে ঢুকে যাবে। তানা এসব আর সহ্য করতে পারল না, সে নিজের রুমে গেল। সে ভাবতে পারেনি যে তানভীর অন্য কাউকে ভালোবাসবে, কারণ তার আচরণ দেখেই বোঝা যায়নি কখনো। না হলে তানভীর নিশ্চয়ই কিছু বলতো। কই, সে তো বলেনি। মনে মনে কয়েকটা গালি দিল তানভীরকে, আর বলল, পুরুষ মানুষ এমনই হয়, মেয়ে দেখলেই ফ্ল্যাট করতে মন চায়। এতদিন আমি ছিলাম, আর এখন ওই পেতনি চারা। বাইরে বৃষ্টি হচ্ছে মুষলধারে। এই বৃষ্টি একমাত্র তাকে বোঝে। তার আনন্দে সে ঝরে, আর দুঃখেও সে ঝরে। তানার সেই দিনের কথা মনে হলো। তানভীর তার জন্য টুকিটাকি কিছু না কিছু আনে, কিন্তু সেদিন একটি শাড়ি, চকলেট, আইসক্রিম নিয়ে এসেছিল। সেদিন তানা যে খুশিতে আত্মহারা হয়ে ছাদে চলে গেছিল প্রকৃতির সঙ্গে তার আনন্দ ভাগ করে নিতে। তার আনন্দ ভাগ করে নিতে যুক্ত হয়েছিল বৃষ্টি। অনিকা কবির বুঝলেন কিছু তো হয়েছে তানহার, না হলে মেয়েটা এমন কেন মনমরা হয়ে আছে। দুপুরে তিনি অনেক বকাবকি করে খাইয়ে দিয়েছেন। তানার মন ভালো করতে নিচে নেমে আসতে বলল, আর বলল, এই নাস্তাগুলো তানভীর আর যারাকে দিয়ে আয় তো মা। তানা মনে মনে বিরক্ত হলো, কারণ তার এই সব নাটক দেখার কোনো ইচ্ছা নেই। কিন্তু সে সামনে কিছু বলল না। তার একটাই কারণ, সে সরাসরি না বলতে পারে না। সে কি বলবে? বড় মা আমি যাবো না। বললে বিষয়টা ভালো লাগবে না, তাই সে নিজেকে সামলে নাস্তা নিয়ে রুমে গেল। রুমে যেয়ে নাস্তা রাখতেই যারা বলল, কি রে তানভীর, মেয়েটাকে কালকেও দেখলাম কিন্তু জিজ্ঞাসা করা হলো না। তানভীর বলল, ও আমাদের দূর সম্পর্কের এক আত্মীয়। এইটুকু বলতেই তানা রুম থেকে বেরিয়ে গেল, কারণ সার্কাস দেখার ইচ্ছা তার নেই। সে বেরিয়ে যাবে ঠিক তখনই শুনতে পেল তানভীর যারাকে বলছে, তুই কি জানিস আমি তোকে কত মিস করেছি? তোর একবারও মনে হয়নি যে এইখানে তোর কাছের কাউকে তুই রেখে যাচ্ছিস? ভাবছি এবার বিয়ের কাজটা সেরেই ফেলবো। তানা যেন অবাক হলো, কারণ সে ভাবেনি যে তানভীর বিয়ে অবধি ভেবে ফেলেছে। যারাও কিছুটা অবাক হলো, আর কিছু বলতে গেলে তানভীর তার মুখে হাত দিয়ে থামিয়ে দিল। এটা দেখে দুই চোখে আর জল আটকাতে পারল না তানহা।
এক দৌড়িয়ে নিজের রুমে চলে গেল। আজ যেন তার সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে। কই, কাকিমা মারলে তো এতটা কষ্ট হতো না। এরকম কষ্ট সে শুধু পেয়েছে তার বাবা মা আর দাদুকে হারানোর সময়। এক পর্যায়ে কান্না করতে করতে সে ঘুমিয়ে গেল। আর তার কান্না সহ্য না করতে পেরে বৃষ্টিরাও নেমে এলো ধরণীর বুকে। গভীর রাতে তানার মনে হলো তার কপালে কারোর ওষ্ঠ বিচরণ করছে, কিন্তু ঘুমের কারণে সে কিছুই বুঝতে পারল না। 2 দিন পর সকালে তানার কিছু দরকারি কাজ থাকায় সে বাজারে যাওয়ার কথা বলল। অনিকা কবির তানভীরকে বলল, তুমি তানহাকে নিয়ে একটু বের হও, কিছু প্রয়োজনীয় জিনিস লাগবে। কিন্তু বাচ্চা হলো তাহানা, সে নাকি একা যেতে পারবে, কারো তার জন্য বিচলিত হওয়ার প্রয়োজন নেই। অনিকা কবির একটু অবাক হলেন, কারণ তানহা তো আগেও তানভীরের সঙ্গে গেছে। কই, তখন তো সে এমন বলেনি। তার একটু কোথাও সন্দেহ হলো, কিছু কি হয়েছে। তার ছেলেটা কি তানাকে কিছু বলেছে? ছেলেটা তার খুব রাগী, কিছু বলেনি তো তানাকে। তিনি আর কিছু ভাবতে পারছে না। বইয়ের দোকান থেকে বই নিচ্ছে তানা, এখান থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে মূলত। অনিকা কবির সব ব্যবস্থা করেছিলেন। তানভীর দেখলো মেয়েটা অনেক শুকিয়ে গেছে, মুখটা মলিন হয়ে গেছে এই 5 দিনে। সে কি একটু বেশি বেশি করে ফেলেছে? তার অভিমানে কি অনেক অভিমান করেছে? পরে কি তার অনেক অসুবিধা হবে মেয়েটার অভিমান ভাঙাতে? তার আর কিছু জিনিসপত্র কিনে বের হতেই দেখলো কোথা থেকে যারা এসে তানভীরকে জড়িয়ে ধরে বলছে, তানভীর, বাবা এসেছে বিয়ের কথা বলতে। আমি খুব খুশি আজকে, আমার স্বপ্ন পূরণ হচ্ছে। আমি আমার ভালোবাসার মানুষকে আপন করতে পেরেছি। যারা একজন ডাক্তারকে ভালোবাসে আর তার কথাই বলছে, কিন্তু তানা তো আর জানে না। তানার কিছু না বলে গাড়িতে উঠে বসলো। বুকের ভিতরটা খুব চিনচিন করছে। সে মনে মনে ঠিক করলো সে কষ্ট কেন পাচ্ছে। তানভীর তো তাকে কখনো বলেনি যে তাকে তানভীর ভালোবাসে। তাকে অনেক শক্ত হতে হবে। 1 সপ্তাহ পর 1 সপ্তাহ ধরে সে ফিল করছে কেউ ঘুমের মাঝে তার কপালে ওষ্ঠদায় ছোঁয়, কিন্তু সে জাগলেই কাউকে পায় না। স্কুল থেকে বেরিয়ে একটা চেনা পরিচিত মুখ দেখতে পেয়ে ছুটে গেল। আর সেই ব্যক্তিটা বলল, কোথায় ছিলি তুই? কত খুঁজতেছি তোকে। ব্যক্তিটার কেউ না, তারই ভাই পাপ্পু। পাপ্পু ওকে জড়িয়ে ধরে বলল, স্কুল থেকে খবর নিয়ে জেনেছি তোর ট্রান্সফার এই কলকাতায় হয়েছে, তাই আর দেরি না করে খুঁজতে চলে এলাম। তানা জিজ্ঞাসা করলো, আশুর কি খবর? পাপ্পু জানালো তার পালিয়ে আসার পর ওকে পুলিশ ধরেছে, কিসের জন্য কেউ জানে না। পাপ্পু তাকে বলল, তুই কোথায় আছিস? তানা সব বলার পর পাপ্পু বলল, তুই ফিরে আসিস, নিজের পায়ে দাঁড়া, নয় পর তোর সম্পত্তিগুলো সব নষ্ট হতে দিস না। তানা বলল, আমি ফিরবো। আমার বাবার কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করা জিনিস আমি নষ্ট হতে দেব না। তারপর নিজের ফোন নাম্বারটা পাপ্পুকে দিয়ে বাড়ি ফিরে এলো। রাগে মাথা ফেটে যাচ্ছে তানভীরের। ঘরের অর্ধেক জিনিস ভেঙে ফেলছে তানভীর। তার মনে হচ্ছে তানাকে হাতের কাছে পেলে 2 গালে থাপ্পড় লাগবে। অনিকা কবির ছেলের এই অবস্থা দেখে বললেন, পাগল হয়েছিস? কেন করছিস এমন? কি হয়েছে? তানভীর বলল, কিছু না, বলে চলে গেল তানার ঘরে। আজ এই মেয়ের ব্যবস্থা সে করবে। ওয়াশরুম থেকে বেরিয়ে যে তানা কিছুটা ঘাবড়ে গেল, কারণ তার পরনে শুধু একটা তোয়ালে। তানভীর নিয়ে শক্ত দৃষ্টিতে তাকিয়ে রইল। তানা সালোয়ার কামিজ নিয়ে চলে যেতে নিলে তাকে এক টানে নিজের কাছে এনে তানভীর বলল, আমাকে কি মেরে ফেলতে চাও? তোমাকে এইভাবে দেখে আমি যে ঠিক থাকতে পারছি না। তোমার কি এই নিষ্পাপ বালকের উপর একটু দয়া হয় না? এটুকু বলতেই তানভীরকে ধাক্কা দিয়ে তাহানা বাথরুমে গিয়ে দরজা লাগালো। আর তানভীর বোকা বনে গেল। কিছু একটা ভেবে মুচকে হাসি বেরিয়ে গেল। তাহানাকে নিচে ডাকলেন অনিকা কবির। সে জানতে চায় যে কেন তাহানা এত মনমরা ভাবে আছে। কিছুক্ষণ পর তানা নামলে দেখতে পেল অনিকা কবির তার জন্য অপেক্ষা করছে। সে জিজ্ঞাসা করল, বড়মা, তুমি আমায় ডেকেছিলে? অনিকা কবির বললেন, আচ্ছা, তোর কি হয়েছে? তুই কি আমাদের কোনো ব্যবহারে কষ্ট পেয়েছিস, বা তানভীর তোকে কিছু বলেছে? কিছু ভুল হয়েছে? বল না মা, আমি সব ঠিক করে দিব। তানা বলল, না বড়মা, কি হবে, কিচ্ছু হয়নি। আসলে আমার মায়ের কথা মনে পড়ছিল, তাই জন্য। কিন্তু তাহানার ইচ্ছা হলো বলতে যে, বড়মা, তোমার ছেলেকে তুমি অনেক বকা দাও। সে আমাকে কেন তার ভালোবাসায় জড়িয়ে নিল? সে যে অনেক বড় অপরাধ করেছে, তাকে তুমি শাস্তি দিতে পারবে? কিন্তু পরক্ষণে ভাবলো, তানভীরের তো কোনো দোষ নেই। সে তো আর বলেনি যে তাকে নিয়ে স্বপ্ন বানানোর কথা। তানা মুচকে এসে বলল, তুমি ভেবো না বড়মা, আমি ঠিক আছি। বিকেলবেলায় তাহানা বসে আছে ছাদে, হাতে তার একটা গল্পের বই।
ছোটবেলা থেকেই তার বই পড়তে খুব ভালো লাগে। আজ সে একটা শাড়ি পরেছে। এই শাড়িটি তার মায়ের, মাকে খুব মনে পড়ছিল, তাই সে মায়ের শাড়িটা আজকে পরল। তানাকে রুমে না পেয়ে তানভীর বুঝলো তার অভিমানী ছাদে বসে আছে। সে এতদিনে এটুকু বুঝেছে যে তানা ছাদে থাকতে খুব পছন্দ করে, তাই তো হুটহাট এই মেয়ে ছাদে চলে আসে। কিন্তু ছাদে এসে তার চোখ স্থির হয়ে গেল, কারণ সে লাল পরি, নীল পরি শুনেছে, কিন্তু সে কালো পরি কথা শোনেনি। সে কয়েক মুহূর্ত ভাবলো আসলে কি কালো পরি হয়। সে তানার সামনে এসে দাঁড়ালো। তানা তানভীরকে দেখে উঠে দাঁড়িয়ে অন্যদিকে চলে গেল, কারণ এই মানুষটাকে সে আর তার অনুভূতিতে মিশতে দেবে না। মায়া বাড়ানোর থেকে মায়া কাটানোই ভালো। তানা কোমরের শাড়িটা সরে গেছে, এই দৃশ্য এড়ালো না তানভীরের চোখ থেকে। তার বুকটা ধক করে উঠল। আর কিছু চিন্তা ভাবনা আসার আগে সে ছাদ থেকে নেমে পড়ল। নিজের রুমে এসে কয়েকটা শ্বাস নিল আর নিজেকে সামলিয়ে নিল। সে চায় এবার তানাকে তার মনের কথা বলতে, কারণ এই মলিন মুখ সে আর দেখতে পারবে না। মেয়েটা এখন আগের মতন হুটহাট সামনে আসে না, তাকে কফি দিতে আসে না। সে লজ্জামাখা মুখ চেহারাটা আর দেখা হয় না। সে কয়েকদিন আগের কথা ভাবতে লাগলো। রোজ সকালে কফি নিয়ে তানভীরকে দেওয়াটা তানার যেন মন অভ্যাসে পরিণত হয়েছিল, ঠিক তানভীরও অভ্যাসে পরিণত হয়েছিল। সেই দিন তানা নাস্তা দিয়ে যাওয়ার পর যারা জিজ্ঞাসা করে, মেয়েটি অনেক মিষ্টি তো? জবাবে তানভীর মুচকি হাসে। সেদিন যারা আর বাড়িতে যায় না, মূলত অনিকা কবির তাকে বাড়ি যেতে দেয়নি। পরের দিন সকালে কফি নিয়ে টেবিলে রেখে তানভীরকে ডাকার জন্য পিঠ হাত রাখতেই মুচকি হেসে হাতটা নিয়ে জড়িয়ে ধরলো আর বলল, আমার অভিমানিনী কি খুব অভিমান করেছে? কিন্তু সে বুঝতে পারেনি যে আজ তানা না, যারা এনেছে কফিটা। যারা কিছুটা অবাক হলো, কারণ তানভীর কি সব বলছে। সে বুঝলো ডাল মে জরুর কুছ কালা হ্যায়। পর মুহূর্তে হেসে কিল বসিয়ে দিল তানভীরের পিঠে, বলল, কিরে, তোর অভিমানিনীর আসার কথা ছিল নাকি? কই, একবারও বললি না তো? তানভীর হেসে বলল, তুই এখানে কেন? যারা বলল, আগে বল, কবে হলো এসব? তানভীর বলল, জানি না কিভাবে হলো, কিন্তু এই মেয়েকে ছাড়া আমার এক মুহূর্ত চলবে না। কিন্তু তুই কেন? কফি নিয়ে ও কোথায়? যারা বলল, ওই কফিটা নিয়ে আসছিল, আমি বললাম আমাকে দাও। ইস, মেয়েটা কি মনে করলো বলতো? তানভীর বলল, তুই তো ভালো করে আগুনে ঘি ঢেলেছিস। তোকে আমার সঙ্গে দেখেও মানতে পারিনি, তাই খুব একটা আমার সামনে আসছে না। হয়তো অনেক অভিমান করেছে আমার উপর। বিকেলের শাড়িতে ওইভাবে দেখে সে মুহূর্তটা তানভীর ভুলতে পারছে না। সেই থেকে একবার ছুঁয়ে দেওয়ার ইচ্ছা জাগলো মনে, তাই মাঝরাতে চলে গেল পেয়সীর রুমে একবার ছুঁয়ে দিতে, দু চোখের তৃষ্ণা মেটাতে। আজ তানা দেখতে চাই যে প্রতি রাতে কে তার রুমে আসে। সে বুঝতে পারে যে আসে তার ভালোবাসা মিশে আছে পবিত্রতা, কিন্তু কে সে ব্যক্তি সে প্রথম ভেবেছিল হয়তো তানভীর, কিন্তু যারা আসার পর সে এটা ভালো করে বুঝতে পারে। আর যাই হোক, তানভীর তার রুমে নিশ্চয় আসে না, তাহলে কে আসে আজকে তাকে জানতেই হবে। রুমে প্রবেশ করতে দেখতে পেল অভিমানিনীটা গভীর ঘুমে আচ্ছন্ন। এগিয়ে এসে পাশে বসে কপালে তার ওষ্ঠধর ছুঁয়ে দেয়। তানার পিঠ বেয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। মনে হলো আশুর দিদির 100 ভোল্ট কারেন্ট লেগেছে। কিছুক্ষণ পর তানভীর বলতে থাকে, আমি জানি তুমি অনেক অভিমান করেছো, কিন্তু আমি দেখতে চেয়েছিলাম তুমি এই রকম পরিস্থিতিতে পড়ে আমাকে নিজের মনের কথা বলো কিনা। কিন্তু আমি বুঝতে পারিনি যে তুমি অভিমান করে আমাকে দূরে ঠেলে দেবে। নিজে কষ্ট পেয়েও কিছু বললে না, কারণ তুমি ভাবলে যে আমি যারাকে ভালোবাসি, তাই তুমি সরে এলে। তুমি এত ভালো কেন? যদিও আমি যারাকে বন্ধু ছাড়া বেশি কিছু মনে করি না, তবুও তুমি জানতে চাইলে না একবারও। আমি তোমাকে আর কষ্ট দেব না, খুব তাড়াতাড়ি তোমাকে আমি আমার মনের কথা বলবো। তানভীর রুম থেকে বেরোতেই তানার চোখ খুলে একটা শ্বাস নিয়ে কথাগুলো ভাবলো যে কি বলল তানভীর। তাহলে সে তানভীরকে ভুল বুঝেছে আর তানভীর তানাকেই ভালোবাসে। একরস ভালো লাগা কাজ করে আর কেমন লজ্জা পেল, কিন্তু তানভীর তানাকে দিয়ে ভালোবাসার কথা বলতে চেয়েছিল আর তার জন্য এই এত আয়োজন। মনে মনে বলতে লাগলো, তোমার ব্যবস্থা তো আমি করব, দেখো না কি করি। সবাই বসে বাপ্পুর সঙ্গে অনেক হেসে হেসে কথা বলছে তানা। তানভীর কিছুটা অবাক হলো, কারণ এত হেসে হেসে কারোর সঙ্গে কথা বলছে। কথার ধরন শুনে বুঝতে পারে এটা একটা ছেলে, মূলত সেদিনের ছেলেটা। রাগে মাথা ফেটে যাচ্ছে তানভীরের। তার সামনে বসে একটা ছেলের সঙ্গে গল্প হচ্ছে আর তানা বুঝতে পারছে যে পোড়ার গন্ধ বেরোচ্ছে কোথাও থেকে।
বুঝতে পারে মনে মনে শয়তানি একটা হাসি দিল। তানভীর তাহনার হাত ধরে হঠাৎ টেনে নিয়ে যেতে থাকে আর নিজের রুমে এসে বিছানায় ছুঁড়ে মারে। হাতে থাকা ফোনটা নিচে পড়ে গেল, কিন্তু ভাঙলো না। তাহনা জানতো এত কিছু জানলে তার উপর টর্নাডো সাইক্লোন সব বয়ে যাবে, কিন্তু এখন মনে হচ্ছে কিয়ামত করে ছাড়বে এই ছেলে। তাহনাকে উঠিয়ে 2 গাল চেপে ধরে বলল, তোর সাহস কি করে হয় ছেলেদের সঙ্গে কথা বলার? আর রাস্তাতেই তুই লোককে জড়িয়ে ধরেছিস, নিজেকে বিলাতে চাস তুই? হ্যাঁ কথা বল, চুপ কেন? তাহনার মনে হচ্ছে গালটা এবার ভেঙে যাবে। 2 চোখ বেয়ে নোনা জল বেরিয়ে আসে। তাহনার চোখে জল দেখে কিছুটা শিথিল হয় তানভীরের হাত। বুকে জড়িয়ে নিয়ে তানভীর বলল, তুমি কেন বোঝো না? তোমাকে আমি কারোর সঙ্গে কথা বলতে দেখলে ও সহ্য করতে পারি না। কেন বোঝো না তুমি? তাহনা বলল, কেন আমাকে কারোর সঙ্গে সহ্য হয় না আপনার? কে আমি আপনার? জাস্ট কেউ না, বুঝলেন? কেউ না। এবার তানভীর আর হেলদোলা কথাবার্তা না বলে সিরিয়াস হয়ে বলল, ভালোবাসি আমি তোমাকে, বুঝলে? অনেক ভালোবাসি। তোমার প্রতি আমার অনুভূতি আমি বলে বোঝাতে পারবো না। তুমি কি আমার অনুভূতির সাথে মিশবে? তানা জানতো আজ এই কথা তানভীর বলবে, তাই বেশি অবাক হলো না। তানা মাথা নাড়িয়ে সম্মতি দিতে আর কিছু বলার সুযোগ না দিতেই তানার ঠোঁটে ঠোঁট ডুবি দেয় তানভীর। দীর্ঘ 6 মিনিট পর ছেড়ে দিয়ে বলল, এবার বুঝলে নাকি আরো কিছু দেখাবো? তানার লজ্জা পেয়ে তানভীরের বুকে মুখ গুজে দেয়। রাতে ছাদে তাহনার কোলে মাথা রেখে শুয়ে আছে তানভীর, আর তার চুলগুলো এলোমেলো করে আবার গুছিয়ে দিচ্ছে তাহনা। রাতের আকাশ দেখছে তারা। হঠাৎ মেঘের গর্জন শুনতে পেয়ে তানভীর বলল, চলো নিচে যাই, বৃষ্টি আসবে। কিন্তু তাহানা বলল, আজ আমরা ভিজবো। জানেন, এই বৃষ্টি আমার সর্বক্ষণের সঙ্গী। আমি আনন্দ পেলে ও তো ভাগ করে নেয় এই বৃষ্টি, আর কষ্ট পেলে ও তাও ভাগ করে নেয় এই বৃষ্টি। হঠাৎ তানার কোমর জোরে পেটে মুখ গুজে দিল আর বলল, আজ থেকে আমিও তোমার সর্বক্ষণের সঙ্গী হব। ছাদ থেকে নেমে এলো তারা দুজন। আজকে তানার মনে হচ্ছে সে মুক্ত। তাহানার রুমের কাছে এসে তানভীর বলল, কি ম্যাডাম, আমার গুড নাইট কিস কোথায়? তাহানা একটু লজ্জা পেল। তাহানা কিছু করছে না দেখে তানভীর বুঝলো এই মেয়ে আশায় থাকলে তার আর বাচ্চার বাপ হওয়া লাগবে না। তাই সে নিজেই একটা কিস করলো তানার বাম গালে আর চলে গেল নিজের রুমে। অনিকা কবিরাজ খুব খুশি। সে নিজেকে অনেকটা হালকা মনে করছে। তার ছেলের দায়িত্ব নেওয়ার মানুষ সে পেয়ে গেছে। সে কালকেই কথা বলবে এই বিষয়ে দুজনের সঙ্গে। সে আর কিছু না ভেবে ঘুমিয়ে গেল। পরের দিন সকালে তানভীর আর তানা সামনাসামনি বসে আছে, দুজনে মাথা নিচু করে বসে আছে। অনিকা কবির একটু রেগেই বললেন, আমার অগোচরে এসব কি হচ্ছে? তোমরা কি আমায় খুব বোকা পেয়েছো? বুঝলে আমি কিছু জানতে পারবো না। তানা অনেক ভয় পেয়ে গেল। সে ভাবলো আজ হয়তো তাকে এই বাড়ি ছাড়তে হবে, কিন্তু তাকে অবাক করে দিয়ে অনিকা কবির বললেন, তোমার কাছে আমি একটা জিনিস চেয়েছিলাম না, আজ তুই সেটা দিবি আমাকে? আমার ছেলেকে বিয়ে করবি তুই? তাহানাকে অবাকের শীর্ষবিন্দুতে পৌঁছে দিল অনিকা কবির। তানা ভেবেছিল হয়তো তাকে বলবে, এই প্রতিদান দিলি তুই? তোকে এখানে রাখাটা আমার ভুল হয়েছে। কিন্তু তা এমন কিছুই হয়নি। তানভীর জানতো তার মা কখনো এই সম্পর্কে অমত পোষণ করবে না। তাই সে তার মায়ের অভিনয়গুলো দেখছিল আর ভাবছিল তার মা তো ভালো অভিনয় করে। কিন্তু তানা ভিতর মুখটা তাকে অনেক কষ্ট দিচ্ছিল। তবু সে চুপ করেছিল, কারণ মায়ের আগে কথা বলাটা ঠিক হবে না। আজ তানার বিয়ে। স্টেজে বসে আছে, তানভীরকে দেখছে আর চোখে চোখে হতেই নামিয়ে নিল তানা তার দৃষ্টি। আজ পাপ্পু পিঙ্কিও এসেছিল। তার এত বড় একটা দিনে অন্তত তার নিজের কাউকে তো থাকতে হতো। পিঙ্কি আর পাপ্পু সেটা পূরণ করলো। আর সে কাকির কথা জানতে চাইলে জানতে পারলো তার কাকি নাকি কার কাছ থেকে টাকা ধার নিয়েছিল, শোধ করতে পারেনি, তাই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। তানা খুব খারাপ লাগলো, কিন্তু সে তানভীরের কথা ভেবে আর মন খারাপ করলো না। রাতে ছাদে বসে আছে দুজন, আর তাদের দুজনকে সঙ্গ দিতে চলে এসে বৃষ্টি। এই বৃষ্টিতে অর্ধভেজা শাড়িতে দেখে নিজেকে আর আটকাতে পারল না তানভীর। সে মুখ গুজে দিল তানার গলায় আর বলল, ভালোবাসি অভিমানিনী। তাহনা বলল, আমিও তো তোমাকে অনেক ভালোবাসি প্রিয়।